আমার হাসব্যান্ড যখন আমার সাথে থাকতো না, তখন সে অন্য রূপে শুতো। তখন আমি একজনের সাথে আমার সব কিছু শেয়ার করেছি। সেই ব্যক্তিটি কিন্তু সব কিছুই জানতো যে আমার পরিবার আছে, সংসার আছে, আমার ছেলেমেয়ে আছে। আর এটাও বলেছি যে আমার হাসব্যান্ড একটা আধপাগল। আমি তাকে সমস্ত কিছুই সত্যি বলেছি। শুধু একটা কথায় মিথ্যা বলেছি আমি ডিভোর্স। সে আমাকে মন থেকে ভীষণ ভালোবাসে। কিন্তু আমার এই একটা মিথ্যা বলার কারণে আমি অনেক কিছু সামলাতে পারছি না। ভাগ্যের কি খেলা, আমার বাবা সরকারি চাকরি করতো। কিন্তু সরকারি চাকরি করার পরেও তিনি নেশা, ভাঙ এসব করতেন। তিনি যেটুকুন টাকা মাইনে পেতেন, সেইটুকুন টাকা তার নিজেরই চলতো না। তো আমাদেরকে কিভাবে দেবে? খুব কষ্ট করেই আমাদের দিন চলতো। যাই হোক, সেটা ছাড়ো। তো কিছুদিন পর একটা আধপাগল ছেলের সাথে আমার বিয়ে এবার হয়। তোমরা আমাকে বলতেই পারো যে আধপাগল ব্যক্তিটার সাথে তুমি বিয়ে করলে কেন, বা তোমার সাথে বিয়ে হলো কেন? হ্যাঁ, আমার হাজব্যান্ড সত্যি শিক্ষিত মানুষ, কিন্তু সে কোনো চাকরি করতো না। সে মানসিকভাবে ভীষণ অসুস্থ। সে তার বাবা মার কথায় অত্যবস্ত। সে কখনোই আমার কি প্রয়োজন বা আমার কি লাগবে না লাগবে সেগুলোর দিকে সে কখনোই খেয়াল করতো না। আবারও বলে রাখি, আমার হাসব্যান্ড কিন্তু ভীষণ মেধাবী পড়াশোনায়। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তাকে এমনভাবে মানুষ করেছে, সে কখনো মনেই করেনি যে আমাকে একটা চাকরি করতে হবে। আমি তার কাছ থেকে কখনো অবহেলা, অনাদর ছাড়া কিছুই পাইনি। আর আমার শাশুড়ি, শ্বশুর সবসময় আমার খোঁজ ধরতো। আমার শ্বশুর সবসময় পিছনে পড়ে থাকতো, আমি কি করছি না করছি দেখতো। আমার শাশুড়িও ঠিক এরকমভাবেই আমার পিছনে পড়ে থাকতো আর দেখতো আমি কি করছি, আমার কোন কাজে খুঁত ধরছে। তারপরে আমি যদি একটা ভালো জামা পরতাম বা এটা না, এমনকি একটা নাইটি পরলেও আমাকে সে নিয়ে তাদের সমালোচনার ঝড় বয়ে যেত বাড়িতে। আর আমার শ্বশুর তো সবসময় আমার পিছনেই দেখতো যে আমি কি করছি। মানে আমাকে আমাকে দেখবে আমি কি করছি, আমি খাবার বেশি খাচ্ছি কিনা বা আমি কোনো জিনিস কি করছি, সেগুলো গিয়ে আমার শাশুড়িকে লাগাবে। আর শাশুড়ি আমার উপর যেটা করে তোমরা তো প্রত্যেকেই জানো। তো এটাই হচ্ছে, এরকম সবসময় করতো যে আমি রান্নাঘরে ঢুকলেই আমার শাশুড়ি সঙ্গে পিছনে চলে আসতো। দেখতো আমি যদি কিছু খেয়ে নিই লুকিয়ে। এইভাবে করতো। আমাকে ভালো করে ওরা খেতেও দিত না। এরকম করতে আমার সন্তান যখন আমার পেটে আসে, তখন সে অবস্থাতেও আমি পরিবারের জন্য, সংসারের জন্য অনেক কিছু করেছি। কিন্তু তারপরেও তাদের কাছে দোষারোপ আর মানসিক শান্তি, শুধুই দোষারোপ। কিন্তু কখনোই এই অবস্থায় একটা মেয়ের যে কত কিছু প্রয়োজন হয় সেটা কখনোই পাইনি। আর মানসিক যন্ত্রণা প্রচুর পেয়েছি। আমার কি লাগবে, আমার কি দুঃখ, সুখ কোনো কিছুই আমার স্বামী বোঝে না। মোট কথা হচ্ছে আমার স্বামী হচ্ছে অর্ধপাগল। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার স্বামী কিন্তু আমার মতনই পড়াশোনাতে ভীষণ ভালো ছিল। আসলে আমার স্বামীকে আমার শ্বশুর-শাশুড়ির তো একটাই ছেলে, এত সুন্দরভাবে মানুষ করেছে আদর যত্ন করে। তাই সে কখনো বাইরের এইসব নিয়ে কিছু ভাবেইনি। আমার স্বামী আমার কাছে শুতো না, অন্য ঘরে সে শুতো। তাই আমি নিজেকে খুব একা ফিল করতাম। আমার ভালো লাগতো না। সমস্ত এত সংসারের কাজের চাপ, এত অশান্তি, এরপরেও একটু মানসিক শান্তি খোঁজার জন্য ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। আর আমি তাকে আমার সমস্ত কথাই শেয়ার করি। ফেসবুকে ওই ব্যক্তিটির সাথে কথা বলতে আমাদের বন্ধুত্ব হয়ে যায়। এমনকি যে কথাগুলো, সমস্ত কথা বললে একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা করে দেয়, সেরকম সমস্ত কথা আমি একটা কথাও মিথ্যা বলিনি। সমস্ত কথাই আমি তাকে সত্যি কথা বলেছি। আমি কিভাবে বাবার বাড়িতে লাঞ্ছিত হয়েছি, কিভাবে আমার শ্বশুরবাড়িতে গঞ্জনা সহ্য করেছি, সমস্ত কথা আমি তাকে শেয়ার করেছি। শুধু একটা কথাই আমি তাকে মিথ্যা বলেছি। আমি বলেছি আমি ডিভোর্সি। আমি যে শ্বশুরবাড়িতে থেকে এই সংসার করছি, সে কথাটা আমি তাকে বলিনি। সারাদিন আমি তাকে ব্লক করে রাখি। শুধু রাত হলেই, যখন আমি একা থাকি, তখনই শুধুমাত্র আমি তার সাথে কথা বলি। অপর প্রান্তে থাকা মানুষটি লেবারের কাজ করলেও সে আমাকে এত সুন্দর যত্ন করে, এত আগলায় রাখার মতন ব্যবহার করে। সত্যি তার সাথে আমি রাতে কথা বলে অনেক মানসিকভাবে শান্তি আবার পাই। কখনো আমি ভাবি তার এই এত কেয়ারিং, এইসব কিছু দেখে আমার মন ছুঁয়ে যায়। আমি কি তাকে মিথ্যা কথা বলে ভুল করলাম? জানি না। এরকম আমার মনের মধ্যে হাজার প্রশ্ন আসতে থাকে। সে আমার সমস্ত কথা শুনে সে বলে সে নাকি আমাকে বিয়ে করতে যায়। আর প্রায় সময় ভিডিও কল দিয়ে বলে যে তোমাদের বাড়ির সামনে আমি যাব। কিন্তু আমি তাকে কখনোই বলতে পারি না যে আমি ডিভোর্সি নয়, আমি শ্বশুরবাড়িতে সংসার করছি। হ্যাঁ, সেই মানুষটা বিবাহিত নয়, অবিবাহিত। সেই মানুষটার একটা সংসার আছে, বাবা আছে, মা আছে। তবে হ্যাঁ, সেই মানুষটার সংসারে কিন্তু অভাব আছে। সে সবসময়ের জন্য আমাকে ভিডিও কল করে, বারবার ভিডিও কল করে আর গলায় দড়ি দিয়ে দেখিয়ে বলতে চায় যে তোমাকে না পেলে আমি মরে যাব। তখন আমি তাকে শান্ত করি।
আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে আমি এখন কি করব। কারণ সে আমাকে বিয়ে করতে চায়। আর আমি এই আমার শ্বশুরবাড়িতে থেকেই বা আমি কি করব? কারণ এখানে তো আমার যন্ত্রণা ছাড়া কিছুই নেই। সে আমাকে বলে, "তুমি না বিয়ে করলে আমি মরে যাব।" আসলে সে আমাকে অনেক বিশ্বাস করে আর পাগলের মতো ভালোবেসে ফেলেছে। সে আমাকে সবসময় বলে যে সে আমাকে এতটাই ভালোবাসে যে আমাকে ছাড়া সে জীবনে একটা পাও আর বাড়াতে চায় না, বা তার কাছে জীবনটা অনেক কঠিন হয়ে যাচ্ছে আমাকে ছাড়া। কিন্তু আমি তাকে কি করে বোঝাবো? আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আসলে আমার স্বামী কাছে বউ কি জিনিস আমার স্বামী সেটা কিছুতেই জানে না। সারাদিন শ্বশুর-শাশুড়ির সাথে ঝগড়াঝাটি, ঝামেলা এসব করার পর রাতে যখন আমি একটু একাকিত্বে থাকি তখন আমার একটু মানসিক শান্তির ভীষণ প্রয়োজন হয়। আর সেই মানুষটি আমাকে প্রচুর, প্রচুর পরিমাণে মানসিক শান্তি দেয়। আসলে একটু মানসিক শান্তির জন্যই তার সাথে আমার পরিচয়, ফেসবুকে কথা বলা আর আমার সমস্ত কথা তাকে উজাড় করে বলা। আসলে তো মানসিক শান্তির জন্যই তার সাথে আমার পরিচয় আর কথা বলা, তাই না? আসলে আমার শ্বশুরবাড়িতে আমার কোনো সম্মান নেই। আমার শ্বশুর আমাকে ৩ বেলা খাবার দিচ্ছে, এটাই অনেক। কারণ এখানে আমার সংসার হবেই কি হবে না এর কোনো নিশ্চয়তা নেই। আমি জানি না এই সংসারে থেকে আদৌ আমার কোনো ভবিষ্যৎ হবে কিনা। আমি এগুলোও কিচ্ছু জানি না। তো এখন আমি বুঝতে পারছি না যে আমি এখন কি করব? আমি এই সংসার ছেড়ে আদৌ তার কাছে যাব কিনা? তো প্লিজ, তো বন্ধুরা, এই গল্পটি সম্পূর্ণ একজন পাঠিয়েছে তার জীবনের কাহিনী, ঠিক আছে? তো তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তাই আমি তোমাদেরকে তার নাম প্রকাশ করতে পারলাম না। তো এতটুকুই আমি তাকে বলব যে, তুমি এই সংসারে অসুখী বলে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। মানিয়ে গুছিয়ে নিয়ে মেয়েদেরকে অনেক কিছুই চলতে হয়। এছাড়াও তুমি যে আর ওই সংসারে যাবে, ওই ছেলেটির হাত ধরে যাবে, সেখানে গিয়ে যে তুমি সুখেই থাকবে সেটারও কোনো গ্যারান্টি নেই। কারণ ফেসবুকে তোমাদের আলাপ হয়েছে। আর ফেসবুকে এখন হতে পারে না এমন কিছুই নেই। তবে যেটা করবে, যেটা ভাববে, শুধু সঠিক সিদ্ধান্ত ভাবনা চিন্তা করবে, তারপরেই কিন্তু সঠিক সিদ্ধান্ত নিও। তার আগে ভুল কোনো ডিসিশন নিও না।